আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত ও অপসুইন ফার্মা নিবেদিত আরোগ্যনিকেতন মনের স্বাস্থ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ তৈবুর রহমান রয়েল। আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। এখনকার যেসব ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন রকমের ওয়েব সিরিজ হচ্ছে, সেখানে দেখবেন সব ক্রাইম থ্রিলারের ছড়াছড়ি। কিছু হ্যাবিচুয়াল ক্রিমিনাল দেখা যায়, যাদের স্বভাবই হচ্ছে কোনো না কোনো ক্রাইম করা, অপরাধ করা, সিরিয়াল কিলিং, রেপ। আবার অনেক মানুষকে কিন্তু আমরা সমাজে দেখতে পাই যারা অবলীলায় অন্যের রাইটসকে নষ্ট করছে, অন্যের অধিকারকে ক্ষুণ্ণ করছে, অবলীলায় মিথ্যা বলছে, প্রতারণা করছে, যাদের বিন্দুমাত্র তাতে কোনো আক্ষেপও থাকে না। তো এই যে এই ব্যক্তিত্বের যে বিশেষ ধরন, এই বৈশিষ্ট্য, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এটি নিয়ে আলোচনা করার জন্য আমাদের দুজন বিশেষ অতিথি উপস্থিত আছেন, তাদেরকে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বামে আছেন ডক্টর আহসান আজিজ সরকার, সহকারী অধ্যাপক সাইকিয়াট্রি, উনি কাজ করছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে। এবং আমার ডানে আছেন ডক্টর রাহিনুল ইসলাম, আবাসিক সাইকিয়াট্রিস্ট, কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ডক্টর আহসান, আমি এই শুরুতেই ভূমিকাতে যেটি বললাম, এটিকে আমরা এখনকার যে কলোকিয়াল টার্মে সাইকোপ্যাথ এই শব্দটা বলা হয়। তো আপনি কি বলবেন যে সমাজে কারা এই সাইকোপ্যাথ, বা এই অপরাধপ্রবণ মানুষগুলো কারা, বা ন্যাচারালি কি তারা সবাই অপরাধ করেন? আমরা দুইজনই মনোরোগ বিশেষজ্ঞ, কিন্তু সাইকোপ্যাথ বিষয়টা যতটা না মনোবিজ্ঞানের সাথে যায়, তার চেয়ে বেশি এটা যায় হচ্ছে অপরাধ মনোবিজ্ঞানের সাথে, ক্রিমিনোলজির সাথে কিংবা ফরেনসিক সাইকোলজির সাথে। আমরা যখন সাইকোপ্যাথদের কথা বলি, তখন তার সবচেয়ে ভালো যে সংজ্ঞাটা, সেটা আসলে সাইকোপ্যাথ বিশেষজ্ঞ রবার্ট হেয়ার দিয়ে গেছেন। তিনি যেটা বলার চেষ্টা করছিলেন যে জঙ্গলে যেরকম পশু থাকে, আমাদের সমাজ জীবনেও সেরকম পশু আছে। এই সমাজ জীবনের যারা পশু, তারা হচ্ছে সাইকোপ্যাথ। আমরা যদি একটু বিজ্ঞানের দিক থেকে চিন্তা করি, তাহলে সাইকোপ্যাথ কিন্তু হ্যাঁ বা না এভাবে আমরা বলতে পারি না। আমরা বলতে পারি একজন মানুষের সাইকোপ্যাথি হয়তো নাই, অল্প পরিমাণে আছে, মাঝারি পরিমাণে আছে, বা বেশি পরিমাণে আছে। আচ্ছা, অর্থাৎ ব্যক্তিত্বের কতগুলো বৈশিষ্ট্য মিলে একজন মানুষ সাইকোপ্যাথ হয়ে ওঠে। এবং এটা প্রথমেই বলছিলাম যে যতটা না মনোবিজ্ঞান মানে মানসিক রোগ, তার চেয়ে বেশি হচ্ছে ব্যক্তিত্বের নানা রকম বৈশিষ্ট্যের সমাহার। সমাজে কতটা কমন এই জিনিস, এরকম কোনো স্টাডি আছে কিনা, বা আমাদের বাংলাদেশে এরকম কিছু আছে কিনা? খুব বেশি স্টাডি নাই, তবে ধারণা করা হয় যে প্রতি 100 জন মানুষের মধ্যে আমরা হয়তো একজন সাইকোপ্যাথকে আমরা খুঁজে পাবো। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে সাইকোপ্যাথদের পরিমাণ অনেক বেশি। যেমন কারাগারে যদি আমরা চিন্তা করি, কারাগারে প্রতি 100 জন অপরাধীর মধ্যে 10 থেকে 15 জন সাইকোপ্যাথ হবে। আবার কিছু কিছু পেশা আছে, যেই পেশাগুলো হচ্ছে যাদের মধ্যে সাইকোপ্যাথের বৈশিষ্ট্য আছে, তাদের জন্য ভালো। যেমন আপনি ঝুঁকি নিতে চান, সাইকোপ্যাথরা ঝুঁকি নিতে পছন্দ করে, তাহলে আপনি যদি ব্যবসা বাণিজ্য, বড় বড় কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে চিন্তা করেন, এগুলো হচ্ছে সাইকোপ্যাথদের প্রিয় প্রফেশন। আবার ঠান্ডা মাথায় কাজ করতে হয়। ঠান্ডা মাথায় যেমন দমকল বাহিনীর যারা আছেন, যারা সৈনিক আছেন, যারা বড় সার্জন আছেন, সায়েন্টিস্ট, জার্নালিস্ট, ঠান্ডা মাথায় কাজ করতে হচ্ছে। পলিটিশিয়ানদের ব্যাপার, যারা প্রচুর মিথ্যা কথা বলে, প্রতারণা করতে পারে। আচ্ছা, এইসব বিষয়গুলোতে আস্তে আস্তে আসবো। আমি ডক্টর রাহিনুল স্যার আপনার কাছে আসছি। তো এই যে আমি যে প্রশ্নটি করেছিলাম যে সমাজে কতটা কমন, আপনি স্যার এই বিষয়ে কিছু বলবেন কিনা, আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন কিনা? অভিজ্ঞতার একটা তো সায়েন্টিফিক ডেটা, আপনার নিজের এক্সপিরিয়েন্স এখানে অবশ্যই বলছে। এবং আমি এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় খেয়াল করলাম, যে যখন পেশার কথা বলছিলাম, নিজের অজান্তে কিন্তু রাজনীতি শব্দটা চলে এসছে। কিন্তু ইন্টারেস্টিংলি আমরা যখন গবেষণা করতে যাই, বাংলাদেশ এবং বাইরে কোথাও কিন্তু পেশাগত জায়গা হিসেবে রাজনীতি কিন্তু কোথাও আমি দেখিনি। আচ্ছা, আমরা যখন রেকর্ড করি পেশা, কেউ একজন চিকিৎসক বা ব্যবসায়ী, এটা আছে, কিন্তু সোশিওডেমোগ্রাফিক ভেরিয়েবল হিসেবে যখন রেকর্ড করি, বাংলাদেশে কিন্তু আমরা রাজনীতিটাকে কিন্তু পেশা হিসেবে গ্রহণ করেছি। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কিন্তু একটা বলা যেতে পারে ফ্রয়েডিয়ান স্লিপ বলি বা যাই বলি না কেন। আর ডক্টর আহসান যেটা বলছিলেন, যেটা আসলে একটা বর্ণালীর মতন, এটা মানুষের কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে, তবে যার মধ্যে যেটার আধিক্য বেশি, মানুষ কিন্তু তাকে সেভাবে চিহ্নিত করে। যার মধ্যে যে রঙটার আধিক্য বেশি, তখন কিন্তু আমরা তাকে কিন্তু সে রঙেই আমরা রঙিন বলে মনে করি।
আর পেশাগতভাবে বলি বা নির্দিষ্ট কিছু কাজের প্রেক্ষিতে যদি বলি, আমাদের কিন্তু এমন না যে খুবই কি বলা যায় দূরের কেউ। এটার সংখ্যা কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে অসংখ্য। আমরা যদি বেসিক কিছু বিষয় বলি, যেমন ধরা যাক আমরা রাস্তার আইন কানুন, আমরা যদি এটাকে সংজ্ঞা হিসেবে ধরি তাহলে বলা যায় বাংলাদেশের প্রায় 100% মানুষ কিন্তু হচ্ছে আইন মানছেন না। তার মানে কি বাংলাদেশের 100% মানুষ কি সাকিবাদ হয়ে গিয়েছে? অবশ্যই না। তার মানে আমাদের দেশের জন্য কিছু কিছু জায়গায় আমাদের কাট অফ ভ্যালুটা ভিন্ন হতে হবে। তো সংখ্যাটা, এটা আমি ডক্টর আহসানের সাথে আমি একমত পোষণ করছি। শুধুমাত্র কারাগারে নয়, যারা ধরা যাক মাদকাসক্ত চিকিৎসায় যারা চিকিৎসা নিচ্ছেন, এই চিকিৎসালয়গুলোর ভেতরে কিন্তু তাদের সংখ্যার আধিক্যটা থাকবে সাধারণ জনগণের তুলনায়। কারণ এটা কিন্তু একটা স্পেশাল পপুলেশন, যেখানে তীব্র মাত্রা গুরুতর মাদকাসক্ত রোগীরা এখানে এসছেন। তার মানে আমরা পাচ্ছি যে কিছু কিছু বিষয় একটার সাথে হাতে হাত ধরে চলে। তার মধ্যে আছে অপরাধ প্রবণতা, আছে মাদকাসক্তি আছে, এবং নিজের লাভের জন্য অন্যকে ইমোশনালি ম্যানিপুলেট করার বিষয় আছে, এবং বিষয়টা কিন্তু খুব ঠান্ডা মাথায়। মানে সাধারণত আমরা যাকে অপরাধ হিসেবে চিহ্নিত করতে পারি তার ব্যাপারে তো আমরা ঘৃণা পোষণ করবো, কিন্তু তিনি এত দক্ষতার সাথে করবেন বরং তাকে আমাদের ভালোবাসতে ইচ্ছা করবে, মনে হবে যে উনি মানবতার ফেরিয়ালা বা এমন কোনো কিছু। বাট হি হ্যাভ এ অর শি হ্যাভ এ ডিফারেন্ট ফেস, আমরা যদি সাকিবাদ আকারে বলি আর কি। এবং আমরা সাধারণ মানুষ, আমরা যখন একটা মিথ্যা কথা বলি, নিজের অজান্তে কিন্তু আমাদের কিছু কিছু পরিবর্তন হয়ে যায়, হার্ট রেট বেড়ে যায়, কারো কারো একটু হাত ঘামে। ইন্টারেস্টিংলি যারা বলা হচ্ছে যাদের বৈশিষ্ট্যগুলো না আছে, তাদের আবেগীয় গভীরতা থাকে অত্যন্ত কম। তারা মুখে শব্দ আকারে বহু কিছু উচ্চারণ করেন, অনেক রকম, কখনো দেখা যাচ্ছে উনি কেঁদে বুক ভাসাচ্ছেন, কিন্তু আসলে চোখে পানি থাকলেও ইন্টারনালি উনি হাসছেন। মানে বিষয়টা অনেকটা সেরকম আর কি। যদিও হয়তো বা এটা যার এটা নাই তার পক্ষে বোঝাটা হয়তো বা কঠিন। এক কথা হলো, সাধারণ জনগণ যেভাবে আবেগ অনুভব করে, নিজেকে যেভাবে দেখে, পৃথিবীকে যেভাবে দেখে, তার থেকে এই মানুষগুলোর কিন্তু তাদের দৃষ্টিভঙ্গির লেন্সটা আলাদা, এবং তারা কিন্তু একই সাথে নিজেকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তারা কিন্তু যে কোনো বিষয়ে ডোমিনেট করতে চান, নিজের লাভের জন্য অন্যকে আবেগীয়ভাবে, অর্থনৈতিকভাবে, বিভিন্ন রকমভাবে এক্সপ্লয়েট করেন, এবং সেটা করেন কিন্তু খুবই, যাকে তথাকথিত ঠান্ডা মস্তিষ্কে, নিজে আহত না হয়ে পুরো কন্ট্রোলটা তার হাতে রেখে। আমরা যদি সাইকোপ্যাথের যদি সহজভাবে যদি আমরা বলতে চাই। ওকে, থ্যাংক ইউ স্যার। ডক্টর আহসান, আপনার কাছে জানতে চাইব যে আসলে আমরা অপরাধের সঙ্গে একটা সম্পর্ক বলছি, কিন্তু আমাদের সোসাইটিতে সাইকোপ্যাথরা সবাই কি অপরাধী, বা ন্যাচারালি কি তারা সবাই অপরাধের সঙ্গে জড়িত? ডাক্তার রাহানুল যেটা বলছেন যে সাইকোপ্যাথি হচ্ছে বর্ণালীর মতো। বর্ণালীর আমরা 3টা বড় বড় বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো যে সবার মধ্যেই থাকবে সেটা জরুরি না, কিন্তু কম বেশি থাকতে পারে। যেমন সবচেয়ে বড় বৈশিষ্ট্যের একটা হচ্ছে আবেগ। সাইকোপ্যাথদের আবেগ হচ্ছে অন্যদের চেয়ে কম থাকে, যেটা আমরা দেখি হচ্ছে ঠান্ডা মাথার মানুষ হিসাবে। তাদের বিবেকের কোনো দংশন থাকে না, খারাপ কাজ করে তারা কোনো অপরাধ বোধে ভুগে না, কোনো অনুশোচনা নাই তাদের মধ্যে, কোনো অনুতপ্ত অনুভব করে না। অনেক সময় যখন তারা একটু তীব্র হয়ে যায় আমরা মনে করি এরা নির্মম, নিষ্ঠুর। এটা হচ্ছে আবেগের দিক গেল। আরেকটা দিক আছে যেটাকে আমরা বলি পারস্পরিক সম্পর্ক, যে অন্য মানুষের সাথে তারা যখন সম্পর্ক স্থাপন করে সেই সম্পর্কটা কীরকম হয়। যেমন তারা আত্মকেন্দ্রিক হয়, তারা স্বার্থপর হয়, সবসময় নিজের লাভের কথা চিন্তা করে, অন্য মানুষকে তারা চিন্তা করে একটা বস্তু হিসাবে, এবং এই বস্তু হচ্ছে তাদের লক্ষ্য পূরণে কী করে সাহায্য করা যায়। এর ফলে যেটা হয়, তারা ক্রমাগত মিথ্যা কথা বলে, তারা মানুষের সাথে প্রতারণা করে, ম্যানিপুলেশন বা প্রভাব বিস্তার করার চেষ্টা করে। তো এগুলো হচ্ছে অন্য মানুষের সাথে তাদের সম্পর্ক। তৃতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তাদের জীবনধারা। তাদের কোনো দীর্ঘমেয়াদী লক্ষ্য থাকে না, তারা ঝোঁকের মাথায় কাজ করে, হুট করে কাজ করে, তারা অনেকটা পরজীবীর মতো জীবনযাপন করে, তারা দায়িত্ব জ্ঞানহীন কম হয়। অনেক সময় আপনি যে অপরাধের কথাটা দায়িত্ব জ্ঞানহীন হয় নাকি দায়িত্ব জ্ঞানহীন কম হয়? কম হয়, দায়িত্ব জ্ঞান তাদের কম থাকে। ওকে, আপনি যে কথাটা বলছিলেন যে অপরাধের সাথে তাদের সম্পর্ক, হ্যাঁ, অপরাধের সাথে তাদের সম্পর্ক থাকে, এবং দেখা যায় তারা খুব ছোটবেলা থেকেই যাদের এরকম বৈশিষ্ট্য আছে তাদের একটা অংশ অপরাধের সাথে জড়িয়ে পড়ে। তারা যত বড় হতে থাকে অপরাধের তাদের নানা রকম দিকগুলো আছে। সাধারণ অপরাধীদের সাথে সাইকোপ্যাথদের একটা পার্থক্য হচ্ছে, সাইকোপ্যাথরা বিভিন্ন ধরনের অপরাধে দক্ষতা অর্জন করে। একজন চোর, সাধারণ চোর, সে হয়তো শুধু চৌর্যকর্মেই তার দক্ষতা, যে খুন করছে সে হয়তো শুধুই খুনই করছে, কিন্তু যখন সে সাইকোপ্যাথ হয়ে যায় তখন সে হয়তো বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে।
কিন্তু এটার মানে এটা না যে সাইকোপ্যাথ মানেই তাকে অপরাধী হতে হবে। সে হয়তো আবেগের দিক থেকে তার কোনো বিবেক নাই, তার ঠান্ডা মাথা, সে হয়তো মানুষের সাথে খুবই ম্যানিপুলেটিভ বিহেভিয়ার করছে, সে খুবই অহংকারী, আত্মকেন্দ্রিক, কিন্তু সে হয়তো অপরাধী না। তাহলে অপরাধের সাথে সাইকোপ্যাথের কিছুটা সংযোগ আছে, কিন্তু অনেক সময় এটা একটা পার্থক্যও করে দেয়। আচ্ছা, ডক্টর রাহানুল স্যার, আপনার কাছে আসছি। আপনাকে আমি প্রশ্ন করতে চাই যে এই যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপের কথা বলা হচ্ছে, তারা খুবই এক্সপ্লয়টেটিভ এবং তারা ম্যানিপুলেট করছে, তারা কি অন্যের আবেগ অনুভূতিটা বোঝে? ওই এমপ্যাথি যেটা, সেটা কি তাদের থাকে? এমপ্যাথি তো বাংলা করা হয়েছে সমানুভূতি, মানে হচ্ছে আমি উল্টো দিকে বসে যার সাথে আমি চলছি, কথা বলছি, তার অবস্থানটাকে বুঝে আমি রিয়াকশন করব, কথা বলবো, এবার আমার মধ্যে সে আবেগের একটা প্রতিফলন থাকবে। মানে তার কষ্টটাকে তার মতো করে তার মতন করে অনুভব করার চেষ্টা করা, অন্ততপক্ষে তাকে রেসপেক্ট করা। হ্যাঁ, হ্যাঁ। এই বিষয়টা একটা আলাদা একটি জায়গা, যে জায়গায় তাদের একটা বড় ধরনের ল্যাকিং থাকে বা থাকেই না, এবং শূন্য, এবং সে তো তাকে নিয়ে কেন্দ্রীভূত, তাকে নিয়ে সে চিন্তা করছে সংরক্ষণ। তবে একটা বিষয় আমি একটু যোগ করতে চাই, বিরোধের সাথে সামান্য দ্বিমত পোষণ করতে চাই, যে অপরাধের তো সংজ্ঞাটা দেশে দেশে ভিন্ন। মানে আমাদের তো রাষ্ট্রীয় আইনগুলোর মধ্যে পার্থক্য আছে, এবং এর পাশাপাশি কিন্তু সমাজেরও কিন্তু কিছু কিছু আইন থাকে। সামাজিক রাষ্ট্রের যেমন আইন থাকে, এর পাশাপাশি কিন্তু সমাজের আইন থাকে, আমাদের ধর্মের অনুশাসন থাকে, আইন থাকে, এবং এক একটার কিন্তু এক এক রকমভাবে বলা যেতে পারে এলাকা আছে। তো যাদের এই বিষয়গুলো থাকে তাদের কিন্তু মোটা দাগে অবশ্যই তাদের আইন ভাঙার একটা প্রবণতা থাকবেই। এখন ব্যাপারটা হচ্ছে এই, যারা সাইকোপ্যাথ হিসেবে যাদেরকে আমরা চিহ্নিত করতে চাচ্ছি আর কি, আমাদের কমন সেন্সে যেটা বলে, তাদের মধ্যে কিন্তু ধরা পড়ার হার কিন্তু খুব কম। অপরাধ করা মানে কি, আমরা আবার ধরবো হচ্ছে, আমরা ব্রিটিশ সিস্টেমে যদি চিন্তা করি, প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে তো আমরা অপরাধী বলতে পারছি না, উনি অভিযুক্ত মাত্র। তার মানে কিন্তু এটি হচ্ছে না নৈতিকভাবে যে উনি অপরাধী নন। অনেক ক্ষেত্রে তো এমনও আছে যে উনি অপরাধ করেছেন 200, ওনার বিচার হয়েছে 1টি, এরকম ঘটনা কিন্তু আছে। তারা খুব দক্ষ হয়, যেহেতু তারা মানুষকে মেলবসন করতে পারেন। তার মানে কি, মানুষ বলতে তো পৃথিবীর সবাইকে বোঝানো হচ্ছে, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, ইভেন তদন্তকারী কর্মকর্তা থেকে শুরু করে প্রসিকিউশন থেকে শুরু করে সবাই এর মধ্যে পড়ছে। তার মানে এটা না যে তারা ধরা পড়ছে না বলে যে অপরাধী না, তা নয় কিন্তু। আর আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি একটা বিষয় বলতে চাই, যদুসময় ওনার নাম পঞ্চানন ঘোষাল, উনি প্রায় 7 খণ্ডের একটা বই লিখেছেন, বিশেষত সাবকন্টিনেন্টের অপরাধ মনোবিজ্ঞান নিয়ে। ভদ্রলোক দীর্ঘদিন পুলিশে চাকরি করেছেন। উনি কিন্তু একটি শব্দ ব্যবহার করেছেন হচ্ছে স্বভাবগত অপরাধী। খুব হ্যাবিচুয়াল অফেন্স, যে শব্দটা আপনি শুরুতে ব্যবহার করেছিলেন, মানে বাংলা করেছিলেন যে স্বভাবগত অপরাধী। উনি খুব ইন্টারেস্টিং কিছু অবজারভেশন তুলে ধরেছিলেন, তার মধ্যে যে কলকাতার ওই সময়কার চোরদের মধ্যেও শ্রেণীবিন্যাস আছে, তাদের মধ্যে কিন্তু আবার অনেক ধরনের কী বলা যায়, প্রেস্টিজিয়াস বা সম্মানজনক বিভাজন আছে। যে যেটা করে সে সেটাই করে। মানে যে ধরা যাক হচ্ছে শুধুমাত্র হচ্ছে তালা ভেঙে চুরি করবে, সে কিন্তু শুধু সেটাই করবে, এবং সে যে শুধুমাত্র অর্থের জন্য করে বিষয়টা তার কাছে তেমন মনে হয়নি। সে দেখা যাচ্ছে খুব যে এখানে লাভবান হয়েছে, বিশাল বড়লোক হয়ে গেছে, তাও কিন্তু নয়। সে আবার জেলে যাচ্ছে, কিছুদিন পর বের হচ্ছে, আবারও করছে। মানে তার এটা করা ছাড়া সে কোনোভাবেই কিন্তু সে নিজেকে শান্ত রাখতে পারে না। এবং খুব ইন্টারেস্টিংলি সে কিন্তু অন্য টাইপের কাজগুলো করে না। মানে যিনি পকেট কাটেন বা গাট কাটেন তিনি এক গ্রুপ, আবার যিনি হচ্ছে রাতের বেলা শিথিল চুরি করছেন তিনি আরেক গ্রুপ। একজন কিন্তু আরেকজনের সীমানা কিন্তু মারাচ্ছেন না, এবং উনি ওনার অপরাধের ধরনও পরিবর্তন করছেন না। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং একটা কন্টিনিউটি দেখায়, যদিও গবেষণা আকারে ঠিক প্রকাশিত নয়। তবে আমি একটা কথা তুলে ধরতে চাই, যে কর্নার ডিসঅর্ডার বলে যে টার্মটা আমরা ব্যবহার করি, বা আচরণগত সমস্যা বলা যেতে পারে, এটা একটা ধারাবাহিকতা আমরা দেখতে পাই পরিণত বয়সে, 18 বছর বয়সের পরে, যেটা নিয়ে আজকে আমরা কথা বলছি। ওকে স্যার, আমাদের একটা বিরতির সময় এসেছে, আমরা বিরতির পরে আবার এইসব প্রসঙ্গে আস্তে আস্তে ফিরবো। ফিরে আসলাম বিরতির পর। অপশন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে ডক্টর আহসান, আমরা রাহানুল স্যারের কাছ থেকে জানতে পারলাম যে এই যে তারা হয়তো অনেক অপরাধ করছেন, কিন্তু সেগুলো এক্সপোজড হচ্ছে না, কোনো না কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নিচ্ছেন, অর্থাৎ এই ক্ষেত্রে তাদের একটা দক্ষতা আছে। তার মানে আমরা কি এই ধরনের সাইকোপ্যাথদেরকে খুব বুদ্ধিমান ভাবতে পারি, যে তারা সবাই খুব ইন্টেলিজেন্ট? সবাই ইন্টেলিজেন্ট এ কথা বলা যাবে না। আমরা এক ধরনের অপরাধকে বলে থাকি হোয়াইট কলার ক্রাইম। এই ধরনের অপরাধ যারা করে তাদের বড় একটা অংশ হচ্ছে সাইকোপ্যাথ। আর সাধারণ যে অপরাধ, আমরা চুরি, ডাকাতি কিংবা খুন, ধর্ষণ,
এই ধরনের অপরাধ যারা করে তাদের কিন্তু আইকিউ আমরা দেখি যে সাধারণ যারা মানুষ তাদের আইকিউ হচ্ছে কম হয়। আচ্ছা, তো সাধারণভাবে কিন্তু আমরা মনে করে থাকি যে অপরাধীদের আইকিউ কম হয়ে থাকে, কিন্তু যারা এই যে হোয়াইট কলার ক্রাইম, এটা কি আপনি একটু বিস্তারিত বলবেন? আমরা যেগুলা হচ্ছে শিক্ষিত মানুষ যেই ধরনের অপরাধগুলা করে থাকে, ব্যবসা বাণিজ্য নিয়ে প্রতারণা করছে, শেয়ার বাজারে প্রতারণা করছে, মানুষকে হাই হাই কোম্পানি যেগুলা মার্কেটিংয়ের স্বপ্ন দেখাচ্ছে, এই ধরনের অপরাধগুলো যারা করছে তাদের একটা অংশ কিন্তু সাইকোপ্যাথ। তাহলে এটার সূত্র ধরে যদি আমি বলি, আপনি আরেকবার বলেছিলেন যে যারা সাইকোপ্যাথ তারা শুধু আর একটা প্যাটার্নের ক্রাইমের সঙ্গে জড়িত না, তারা বিভিন্ন রকমের ক্রাইম করছে। তো আমাদের এই তৃতীয় বিশ্বের দেশগুলোর রাজনীতিবিদ যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এটা কমনলি দেখতে পাই যে তারা অবলীলায় মিথ্যা বলছেন, অন্যের রাইটসকে নষ্ট করছেন, ম্যানিপুলেট করছে হিউজ সংখ্যক মানুষকে, আর্থিক কেলেঙ্কারি করছেন, প্রত্যেকের ব্যক্তিগত জীবনও দেখা যাচ্ছে নানা রকমের স্ক্যান্ডাল আছে। তো তারা কি তাহলে একটা বড় অংশ কি তাহলে সাইকোপ্যাথ? সবাই না, কিন্তু তাদের একটা বড় অংশ হচ্ছে সাইকোপ্যাথদের বৈশিষ্ট্য আছে। আমরা প্রথমেই বলছিলাম যে সাইকোপ্যাথ আমরা হ্যাঁ বা না বলবো না। সাইকোপ্যাথ হচ্ছে মূলত হচ্ছে বিচার ব্যবস্থা বা আদালত ব্যবস্থার একটা ক্যাটাগরি, যে একটা মানুষকে আমরা কতটুকু শাস্তি দিব, শাস্তি দেওয়ার পরে জামিন দিব কি দিব না, এই জিনিসগুলো লেবেল করার জন্য আমরা মূলত এই টার্মটা ইউজ করি। কিন্তু আমরা যদি মনে করি যে রাজনীতিবিদ ক্রমাগত মিথ্যা কথা বলছে, প্রতিশ্রুতি দিয়ে রাখছে না, বিবেকের কোনো দংশন নাই, ভয়ঙ্কর সব সিদ্ধান্ত নিচ্ছে, ঝোঁকের মাথায় কাজ করছে, দীর্ঘমেয়াদী পরিণতি কি এটার কথা চিন্তা করছে না, এই যে বৈশিষ্ট্যগুলো সবগুলো হচ্ছে সাইকোপ্যাথদের বৈশিষ্ট্য। এবং বিভিন্ন গবেষণায় মনোবিজ্ঞানীরা, মানসিক রোগ বিশেষজ্ঞরা তারা সবাই মনে করেন যে রাজনীতিবিদদের একটা বড় অংশ সাইকোপ্যাথ। এবং সাইকোপ্যাথ না হলে আপনি আসলে এই ধরনের এটা পেশা বা একটা সামাজিক অবস্থান যেটাই বলি না কেন, সেই অবস্থানে আসলে যাওয়া সম্ভব না। থ্যাংক ইউ। আবার আপনার কাছে ফিরবো। রানুল স্যার, নার্সিসিজম এই শব্দটার সঙ্গে এখন আমরা কিন্তু অনেক পরিচিত, হয়তো বুঝছি না। ইভেন সাইকোপ্যাথ, আমি যখন কালকে এই টপিকটি ঠিক করি তখন কিন্তু আমার মেয়ে পাশে বলছে তুমি সাইকোপ্যাথ নিয়ে কি করো, সেই শব্দটার সঙ্গে পরিচিত কিন্তু হয়তো বিস্তারিত জানে না। কিন্তু আমরা তো আমাদের সেসব এই শব্দগুলোর নামও হয়তো শুনতাম না। তো এই নার্সিসিজমের সঙ্গে কি সাইকোপ্যাথদের কোনো রকম কানেকশন আছে কিনা? ধন্যবাদ। বা আমি এই আপনাকে আরেকটা সম্পর্ক প্রশ্ন করে রাখি, যেটি আমাদের আলোচনা এসেছিল যে সোশিওপ্যাথ, এই সাইকোপ্যাথ সোশিওপ্যাথ কি একই জিনিস নাকি এটার মধ্যে পার্থক্য আছে? তবে এটা শুধুমাত্র যে তৃতীয় বিশ্বের রাজনীতিবিদের সাথে এটা সম্পর্কযুক্ত তা নয়, কিন্তু মানে খুবই সুনিশ্চিতভাবে যাকে তথাকথিত প্রথম বিশ্ব বলা হচ্ছে তাদের রাষ্ট্রনায়ক, চলমান সময়ে যারা যারা রাষ্ট্রনায়ক আছেন তারা, এবং কিছু কিছু ফেস আছেন যাদের দেখে কিন্তু খুবই মানবিক মনে হয়, কিন্তু তারা কিন্তু কফি হাতে মানুষের খুন হওয়াটাকে উপভোগ করেছেন। তার কিন্তু দালিলিক প্রমাণ আছে। আমি আমরা সচেতনভাবে সম্পর্কে যেগুলো দেখলাম, সচেতনভাবে নাম উচ্চারণ করছি না, তাদের ব্যাপারে কিন্তু আমাদের খুবই একটা মানবিক একটা দৃষ্টিকোণ আছে। তাদেরকে আমরা মহান ব্যক্তি বলে মনে করি, খুবই ড্যাম স্মার্ট বলে মনে করি, এক ধরনের আইডল বলে মনে করি। বাট দে হ্যাভ ডান সো মেনি অফেন্সেস। খুবই ঠান্ডা মাথায় শিশুদেরকে খুন করেছেন, গর্ভবতী মহিলাদের খুন করেছেন, এবং একজন দুজনকে না, কিন্তু উনি খুন করেছেন কয়েক লক্ষ। তাকে কিন্তু আমরা আবার তার ব্যাপারে কিন্তু ঘৃণাটা কিন্তু আমাদের উৎপাদিত হচ্ছে না। এটাই একটা বড় একটা ডিমার্কেশন পয়েন্ট হতে পারে, কীভাবে আমরা আলাদা করতে পারি যাদেরকে আমরা তথাকথিত সাইকোপ্যাথ বলছি এবং সোশিওপ্যাথ বলছি, আমরা যে পার্থক্যটা বোঝানোর জন্য। নার্সিসিজম যে কথাটা বলছিলেন, এটার সাথে তো অনেক রকম গ্রিক পুরানো কিছুর গল্প আছে। তবে নার্সিসিজমের সাথে যারা সাইকোপ্যাথ আছেন তাদের কিন্তু একটা জায়গায় মিল আছে। দুপক্ষই কিন্তু নিজেকে অনেক বড় বলে মনে করেন, এবং অনেক ক্ষেত্রে কিছু কিছু বাস্তব কারণও থাকে। যিনি হয়তো বা একটা বড় প্রতিষ্ঠানে একটা বড় পদে আছেন, রাষ্ট্রীয় বড় পদে আছেন, তার তো কিছুটা বড় ভাবা স্বাভাবিকই। তবে যারা এই সাইকোপ্যাথ, তাদের কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ, তারা সবসময় অপ্রয়োজনীয় কিন্তু নিজেকে বড় বলে উপস্থাপন করেন এবং সবসময় নিজেকে বড় মনে করেন, এবং অনেক ক্ষেত্রে তারা এখান থেকে এক ধরনের গ্র্যাটিফিকেশন অনুভব করেন। আর নার্সিসিজমের ক্ষেত্রে কিন্তু বিষয়টা অনেকটা সেরকম না, সে কিন্তু অনেকটা অসহায়ের মতন। এবং নার্সিসিজম কিন্তু যে আমাদের এই সোশিওপ্যাথের মতন ম্যানিপুলেটিভ হন না। তিনি জাস্ট দাবি করেন আমি হচ্ছে স্পেশাল, আমাকে গুরুত্ব দাও। উনি এটাকে যে পিছনের যে কারুকার্য, নিজেকে নিয়ন্ত্রণে রেখে মানুষকে ওই পুতুলের মতন করে নাড়াচাড়া করার বিষয়টা কিন্তু ওনাদের থাকে না, যেটা অথবা যেটা থাকে হচ্ছে এই সাইকোপ্যাথের বর্ণালীর মধ্যে যারা থাকেন তাদের। আর সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথ শুনতে কিন্তু খুবই কাছাকাছি। এখানে কিন্তু আমরা যদি শব্দটা মাথায় রাখি, সোশিওপ্যাথ আর সাইকোপ্যাথ, আর একটা বিষয়ে বলা দরকার, সাইকো কিন্তু অনেক ক্ষেত্রে স্ল্যাং হিসেবে ব্যবহৃত হয়। আমরা কিন্তু অনেককে কিন্তু যাকে আমরা একটু অপছন্দ করি, একটু অস্বাভাবিক আচরণ সবাইকে সাইকো,
হ্যাঁ, আমাদের কিন্তু একটা চলতি ভাষার মধ্যে কিন্তু আছে যে একটু অস্বাভাবিক হলে তাকে কিন্তু আমরা সাইকো লেভেলটা দিয়ে দিই। তো এভাবে ভাগ করা যেতে পারে যে মানুষটা, আমরা যা যা বৈশিষ্ট্য আলোচনা করেছি সবগুলো বৈশিষ্ট্য আছে, কিন্তু পারিবারিক জীবনে কিন্তু তুলনামূলকভাবে দৃশ্যমানভাবে স্টেবল, মানে বিয়ে টিকে আছে, পিছনে যাই থাকুক না কেন, মানে সামাজিকভাবে যেগুলো প্রোগ্রাম টোগ্রাম হচ্ছে সেখানে পরিবারকে নিয়ে যাচ্ছেন, সমাজ তাকে একজন কী বলা যায় স্নেহময় পিতা বা এরকমভাবে দেখছেন, কিন্তু তার আবেগ ছাড়াই দেখছে করে যাচ্ছে সব কিছু। পক্ষান্তরে যাদেরকে সোশিওপ্যাথ বলা হচ্ছে তারা কিন্তু তুলনামূলকভাবে ইম্পালসিভ। সাইকোপ্যাথের যারা আছেন তারা কিন্তু অনেক প্ল্যানফুল, পরিকল্পনা করে করেন, মানে 4 ধাপ হিসাব করে করেন কিভাবে আমি অমুককে নিয়ন্ত্রণ করব, কিভাবে ম্যানিপুলেট করব, এবং হোয়াইট কলার ক্রাইম থেকে শুরু করে যেটা ডক্টর আহসান বলছিলেন। এর মধ্যে কিন্তু আমরা পেশাদারও কিন্তু আছি, আমরা যার যার পেশা থেকে ওজন কম দিচ্ছি, আমার জ্ঞানে 2 নম্বরই করছি, এটা তো একটা হোয়াইট কলার ক্রাইম। ক্রাইম তো সবসময় যে দৃশ্যমান নয়। কিন্তু যারা সোশিওপ্যাথ তারা কিন্তু হচ্ছে খুবই পরিণতির চিন্তা না করে যে কোনো কিছু করে ফেলে। তারা পারিবারিক জীবনে খুবই আনস্টেবলি থাকে এবং তারা সব কিছু যে অনেক পরিকল্পনা করে করে তাও কিন্তু নয়। তার মানে কি সোশিওপ্যাথের একটা পলিশড ভার্সন হচ্ছে সাইকোপ্যাথ, এভাবে কি বলা বলতে যেতে পারি? পারে একটা কন্ট্রোল ভার্সন এবং মাস মোর ডেঞ্জারাস। আচ্ছা, আমি একটু প্রাসঙ্গিকভাবে বলে রাখি, বাংলাদেশে আমাদের তো ব্যাপক অভিজ্ঞতা হয়েছে। আমরা তো একটা কি বলা যায়, বাংলাদেশে অনেক কিছু দেখেছি আমরা, যেটা আর্জেন্টিনায় হয়েছে বলে আমরা পড়েছি, ইরানে হয়েছে, সাবা করেছে বলে আমরা পড়েছি। আমরা যে গুমের সত্য কাহিনীগুলো শুনেছি, যে ধরনের রিমান্ডে যে ধরনের বর্ণনা গ্রহণ করেছি, এই মানুষগুলো কারা? তারাও তো বিচ্ছিন্ন কোনো প্রজাতি থেকে তারা আসেন নাই, তারা কিন্তু বাংলাদেশের এই মোজাইক থেকে এসছেন, এই সমাজে আছে, এই সমাজে তারা চলাফেরা পরিবার আছে, করছেন, আমরা যখন বাচ্চা কাচ্চা আছে, রাইট। কিন্তু তারা কিন্তু দেখা যাচ্ছে তারা খুবই নির্বিকারভাবে তারা নির্যাতন করেছেন, মিথ্যা তথ্য দিয়েছেন, এবং কোনো ধরনের এখন পর্যন্ত অনেক ক্ষেত্রে দেখবেন যে দে ক্যান ডিফেন্ড দেমসেলফ, এবং তারা এটাকে বিলিভ কিন্তু করেন। সহজ কথা হলো, এটা আমরা যেভাবে কথা বলছি, আমাদের কথা বলার জায়গাটা কিন্তু অনেকটা কিন্তু তথাকথিত স্বাভাবিক একটা দৃষ্টিকোণ। এই দৃষ্টিকোণ থেকে এই সাইকোপ্যাথ বলি বা সোশিওপ্যাথ বলি, তারা কিন্তু খুবই উল্লেখযোগ্যভাবে ব্যতিক্রম, যেটা আমাদের নৈতিকতা, আমাদের ব্যক্তিগত বিশ্বাস দিয়ে ব্যাখ্যা করাটা কঠিন বা সম্ভব না। থ্যাংক ইউ স্যার। ডক্টর আহসান, আপনাকেও একটু বলছি যে আপনি এই প্রসঙ্গে কিছু বলবেন কিনা, এই সাইকোপ্যাথ ভার্সেস নার্সিসিজম ভার্সেস সোশিওপ্যাথ। আমরা ডাক্তার রাহানুলের কথার সাথে একটু যেটা যোগ করতে চাই, যে সাইকোপ্যাথকে অনেক সময় মনে করে যে দুটা ভিন্ন ভিন্ন পার্সোনালিটি ডিসঅর্ডার এক হচ্ছে, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার এবং যখন নার্সিসিস্টিক, দুটা যখন এক হচ্ছে তখন এটা আমরা অনেক সময় সাইকোপ্যাথ বলার চেষ্টা করছেন কোনো কোনো মনোবিজ্ঞানী। যেমন অ্যান্টি সোশ্যালের কিছু গুণ, ক্রমাগত মিথ্যা কথা বলা, প্রতারণা করা, হুট করে কাজ করা, দায়িত্ব ঠিকমতো পালন না করা, দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা না করা, সহিংসতা, এই গুণগুলো যেমন তাদের মধ্যে আছে, আবার নার্সিসিজমের বিভিন্ন গুণ যেমন আত্মকেন্দ্রিক, স্বার্থপর, অন্য মানুষকে নিয়ন্ত্রণ করা, এই গুণগুলোও তাদের মধ্যে আছে। এটা যখন কম্বাইন হচ্ছে তখন অনেক সময় আমরা মনে করে থাকি যে এটা হচ্ছে সাইকোপ্যাথির দিকে যাচ্ছে। আর সোশিওপ্যাথ? সোশিওপ্যাথ হচ্ছে মূলত অপরাধ যে জিনিসগুলা সেগুলা নিয়ে হচ্ছে তারা ব্যস্ত থাকে। সাইকোপ্যাথের সাথে সোশিওপ্যাথের পার্থক্য করার উপায় হচ্ছে, সাইকোপ্যাথদের ব্যবহার সাধারণত মধুর হয়, আপনাকে বিমোহিত করবে, আকর্ষণীয় হয়, তারা মানুষকে খুব সহজে কনভিন্স করতে পারে। এই যে পলিশড বলা হয় থেকে মাস্ক, এই মাস্কটা কিন্তু তারা পরে থাকে, যেটা সোশিওপ্যাথরা এটা পরে থাকতে পারবে না। আচ্ছা আচ্ছা, কারাগারে যারা আছে তাদের 80% হচ্ছে সোশিওপ্যাথ, ওকে। সাধারণ অপরাধী, তারা অপরাধ করছে এবং ধরা পড়ে যাচ্ছে, লুকিয়ে রাখতে পারছে না, লুকিয়ে রাখতে পারছে না। তারা লো আইকিউ, কম পলিশড ভার্সন এইভাবে আমরা চিন্তা করতে পারি। আর অল্প কিছু যারা আছে তারা হচ্ছে 10-15%, এরা হচ্ছে সাইকোপ্যাথ। এরা হচ্ছে নির্মম বেশি, নিষ্ঠুর বেশি, বিবেকের দংশন খুবই কম, যেটা বলছিলেন যে পারিবারিক সম্পর্ক বাইরে থেকে মনে হয় সবকিছু ঠিক আছে কিন্তু আসল ভিতরে ঠিক নাই, এরকম আর কি। অসংখ্য ধন্যবাদ। আমাদের আরেকটা বিরতির সময় এসেছে, আমরা বিরতির পরে আবার ফিরছি। দর্শক, ফিরে আসলাম আবার এই বিরতির পর অপসিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। ডক্টর রাহানুল স্যার, তাহলে আমরা এখন কি সামারি করতে পারি কিনা, সাইকোপ্যাথ কি তাহলে কোনো অসুখ? শুধু সাইকোপ্যাথ না, মানে আমরা
সীমানা কোন দূর পর্যন্ত? পৃথিবীর সব অপরাধটাকে যদি আমরা রোগের তকমা দিয়ে দিই বা ব্যাধির তকমা দিয়ে দিই, তাহলে তো আইন আদালতের কোনো প্রশ্ন নেই। এখানে কিন্তু একটা সীমারেখার প্রশ্ন আছে, কোন পর্যন্ত হচ্ছে আমাদের সাইকিয়াট্রির সীমানা, কার পর থেকে আমাদের সীমানাটা শেষ। পৃথিবীর যা আইন কানুনের যে ইতিহাস ঘেটে দেখা যাচ্ছে, সাইকিয়াট্রির যা রোগ বলে চিহ্নিত করা হচ্ছে, খুবই অ্যাক্টিভ সাইকোসিস ছাড়া আর কোনো গ্রাউন্ডে কিন্তু কাউকে কখনো মার্সি করা হয়নি। আচ্ছা। এবং এমনকি হচ্ছে এক বিখ্যাত বলে বা কুখ্যাত কেস আছে, যার ট্রিপল এক্স সিনড্রোম বলে একটা রোগে ভুগছিলেন এক ভদ্রলোক, যার জেনেটিক সমস্যা ছিল, যার প্রাকৃতিকভাবে কিন্তু হচ্ছে টেস্টোস্টেরন পরিমাণ ছিল সাধারণ জনগণের তুলনায় বিপুল পরিমাণে বেশি, যে কারণে তিনি অনেক সেক্সুয়াল অফেন্স করেছেন। তাকেও কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া থেকে বাদ দেওয়া হয়নি বা জুরি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক কথায় হচ্ছে অনেকে কিন্তু ডিফেন্স করার চেষ্টা করেন, আমি তো রোগে ভুগছি, আমার চিকিৎসা করেন, আমার তো অপরাধ করা, আমি তো আমাকে জেলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। দুর্ভাগ্যজনকভাবে বা সৌভাগ্যজনকভাবে কিন্তু এই ডায়াগনোসিস, সাইকোপ্যাথ নিজে কোনো ডায়াগনোসিস নয়। আমরা রেকর্ড করার সময় লিখি হচ্ছে অ্যান্টিসোশাল পার্সোনালিটি ডিসঅর্ডার, কিন্তু এই ডায়াগনোসিস লিখে রাখাটা কিন্তু তার কোনো ইনডেমনিটি বা দায়মুক্তি নয়। আচ্ছা, তার চিকিৎসার অধিকার অবশ্যই আছে, কোনো সন্দেহ অর্থাৎ নেই। এটি যদি রোগ হয়েও থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কোনো রকম আইনি ছাড় সে পাচ্ছে না। হ্যাঁ, আমরা বরং হচ্ছে রোগ না বলে যদি আমরা নিখুঁত হতে চাই ব্যাকরণগতভাবে, ব্যাধি বলাটা দরকার আছে, কারণ ডিসঅর্ডার নিয়ে কথা বলছি আমরা। কারণ আমরা যখন বর্ণালী নিয়ে কথা বলি তখন কিন্তু একটা ঝামেলা লেগে যায়, কারণ আমরা অনেক ক্ষেত্রে কিছু বিষয় হ্যাঁ না ভেবে বুঝতে অভ্যস্ত, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু হ্যাঁ এবং নার মধ্যেও বেশ কিছু শেড থাকে। এটা একটা সেরকম একটা ব্যাপার। এক কথা বলা যেতে পারে যে তার অপরাধ যা আছে, দেশের যে পেনাল কোড থাকে, ফৌজদারি আইন যা যা থাকে, সে অনুযায়ী যা বিচার্য তাই কিন্তু তাদের হয়। আর রোগ হিসাবে যেটা বলা হচ্ছে, আমরা তো নাম দিয়েছি অ্যান্টিসোশাল, কিন্তু ব্রিটেন তারা কিন্তু এটাকে অন্যভাবে ডিল করেছে। তারা এটাকে কিন্তু একটা বলা যেতে পারে, এই কনস্ট্রাক্টটা এসেছে একটা আইনগত ভিত্তি থেকে বা লিগাল সিস্টেম থেকে, নাম দিয়েছে ডেঞ্জারাস পার্সোনালিটি ডিসঅর্ডার। তাদেরকে রাখার জন্য তারা আলাদা রকম জেল বানিয়েছে, হ্যাঁ হ্যাঁ, আলাদা তাদেরকে পরিবর্তন করার জন্য আলাদা রকম স্থাপনা তৈরি করেছে। এবং একটা কথা বলে রাখা ভালো, যে বিষয়টা আমরা কথা বলছি এবং এটাও কিন্তু প্রকাশ করে, এই মানুষগুলো কিন্তু অনেক রঙিন হন। বিশেষত সাইকোপ্যাথের কথা বলা হচ্ছে, সাধারণ মানুষ, আটপৌরের মানুষ যেমন একটা সাদা কালো একটা থাকেন, তেমন কোনো চমক নেই। তাদের জীবনও যেমন ঘটনাবহুল, তাদের জীবনটা কিন্তু অনেক রঙিন। এবং এই কারণে দেখবেন যে সিনেমা যিনি ভিলেন, নাটক উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র থাকেন, এবং ভিলেনের ক্ষেত্রে কিন্তু একটা গাণিতিক একটা প্রয়োজন আছে। তার মানে ভিলেন যত বেশি নিষ্ঠুর হবে, না কিন্তু তত বেশি কিন্তু উল্টোভাবে কিন্তু তত বেশি। টিপিক্যালি বাংলা ছবিতে নট অনলি একটা ভিলেন দেখা যাচ্ছে যে সে আর্থিকভাবে দুর্নীতিগ্রস্ত, হ্যাঁ। সে খুন করছে, সে রেপ করছে, মানে যত রকম খারাপ থাকতে পারে একটা মানুষের মধ্যে। অন দ্য আদার হ্যান্ড আমাদের নায়কদেরকে চিত্রিত করা হচ্ছে সে পরীক্ষায় ফার্স্ট, সবচাইতে সৎ, সবচাইতে হ্যান্ডসাম, সবচাইতে ভালো কিছু সমাজ আছে। কিন্তু ইন্টারেস্টিংলি আমাদের আটপুরের সমাজে কিন্তু অনেকেই আছেন যিনি অনেক অপরাধ করেছেন, তাকে কিন্তু আমরা মহান ব্যক্তিত্ব বলে গ্রহণ করেছি। ঐতিহাসিকভাবে দেখা যাচ্ছে এই ভদ্রলোক প্রায় 40,000 মানুষের খুনের সঙ্গে যুক্ত, তাকে আমরা মহান তকমা দিচ্ছি। মানে আমাদের যদি তাহলে আমরা যে ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করছিলাম, যে সোশিওপ্যাথ হবেন তিনি যাকে চিহ্নিত করা যায়, যাকে ঘৃণা করা যায়, ভয় পাওয়া যায়, যাকে বুঝে ফেলা যাচ্ছে উনি। আর সাইকোপ্যাথ হচ্ছেন তিনি যাকে চেনাই যায় না, আপাত দৃষ্টিতে খুবই মধুর, বলতে পারেন কিছুটা একটু, আমি একটু কন্ট্রোভার্সি তুলে দিতে পারি, কিছুটা হয়তো দেখতে ওনার মতনও হতে পারেন, আপনার মতনও হতে পারে, আমার মতন হতে পারে, কিংবা আমাদের সামনে যারা কাজ করছেন তাদের মতন হতে পারে। তাদের মধ্যে একজন চেনা আসলে ভেরি টাফ। আর এই কারণে বলতে চাই যে ডায়াগনোসিসটা করাটা ভেরি ভেরি টাফ, কারণ এখানে আমাদের অনেক রকম তথ্য দরকার আছে। কারণ উনি তো আর মনে করছেন না উনি কোনো রোগে ভুগছেন, উনি তো মনে করছেন দিস ইজ দ্য ওয়ে অফ লাইফ। বরং আমরাই তুলনামূলকভাবে ইডিয়েট, আমরাই বরং কিছু বুঝি না, ওনারাই অনেক কিছু ভালো বুঝেন, এবং ওনারা যথারীতি পৃথিবীর সব কিছুকে যেমন রিজেক্ট করেন, ঠিক তেমনিভাবে সাইকিয়াট্রিকেও তো রিজেক্ট করেন। আচ্ছা, উনি তো নিয়মই মানছেন না, রাষ্ট্রের নিয়মই মানছেন না, উনি কি বলা যায় ধর্মের নিয়ম মানছেন না, একটা ডাক্তারের নিয়ম বা একটা সমাজের নিয়ম মানছেন না, উনি চিকিৎসার নিয়ম মানবেন, এটা আমাদের আশা করাটা তো বাতুলতা। এবং সাইকোপ্যাথদেরকে কিন্তু ভিলেন হিসেবে চিহ্নিত করার উপায় নাই, তারা হচ্ছে এখন আমাদের নায়ক বা নায়ক। প্রচুর নাটক, সিনেমা কিংবা বইপত্র সবকিছুতে কিন্তু তারা নায়ক, এবং ইন্টারনেটে কিন্তু তাদেরকে নিয়ে প্রচুর আগ্রহ আছে। তারা কিন্তু আর ভিলেন নাই, তারাই বরঞ্চ এখন নায়ক। খুব ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু, তার মানে দেখা যাচ্ছে আমাদের জনপরিসরে যেভাবে ভাবছি আমরা, যেভাবে আমাদের হচ্ছে ছবিগুলো তৈরি হচ্ছে, মুভিগুলো তৈরি, কেউ তো আসে বাইরে থেকে, হলিউড থেকে, অন্য জায়গা থেকে আসে। দুই পক্ষই কিন্তু দেখা যাচ্ছে, এক পক্ষ দেখা যাচ্ছে যাকে ঘৃণার যোগ্য সে হচ্ছে ভিলেন, সে হচ্ছে সাইকোপ্যাথ। অনেক ক্ষেত্রে কিন্তু এমন চরিত্র যাকে আমরা বলছি যে সাইকোপ্যাথ হিসেবে বলছি, সে হয়ে গেছে কিন্তু নায়ক। ইন্টারেস্টিং কিন্তু, দুই পক্ষের রঙিন। যখন ভাবি আমাদের মানুষ পটে কিন্তু একটা পুরুষের ছবি ভেসে ওঠে, এক্ষেত্রে কোনো রকম জেন্ডার
ডিফারেন্স আছে কিনা, মানে সাইকোপ্যাথ সোশিওপ্যাথ কি শুধু পুরুষই হয়? মানে আমাদের সমাজে আমরা মেয়েদেরকে দেখি মায়ের জায়গায় মমতাময়ী, তারা ক্রাইম করতে পারে এরকম আমরা ভেবে অভ্যস্ত না। আসলে এই ক্ষেত্রে ডেটা কি বলে আপনি? ছেলে মেয়ে দুইজনই, দুই লিঙ্গের ব্যক্তি আসলে সাইকোপ্যাথ হতে পারে, কিন্তু মেয়েদের মধ্যে সাইকোপ্যাথ হওয়ার হারটা কিছুটা কম। আমরা বলে থাকি যে ছেলে হলে এটার সংখ্যা দ্বিগুণ হয়ে যায় যারা পুরুষ তাদের ক্ষেত্রে। এটা কি কোনো কারণ আছে? একটা কারণ আমরা মনে করে থাকি যে ছেলেদের একটা জেনেটিক গঠন আছে, ছেলেদের শরীরের কিছু হরমোন আছে যে জিনিসগুলো তাদেরকে বেশি সহিংস করে তোলে, বেশি নির্মম এবং নিষ্ঠুর করে তোলে, যেগুলো আমরা সাইকোপ্যাথের বৈশিষ্ট্য বলছিলাম। মেয়েদের শরীরে যেহেতু ভিন্ন ভিন্ন ধরনের হরমোন থাকে, তাদের ব্রেইনের গঠনও একটু আলাদা, এই কারণে হয়তো এই বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে কম থাকে বা প্রকাশ অন্যভাবে হয়। অর্থাৎ সহিংসতা বা এই আগ্রাসন হয়তো মেয়েদের মধ্যে কম থাকছে, কিন্তু যে আচরণটি আমরা আলোচনা ম্যানিপুলেটিভ বিহেভিয়ার, হ্যাঁ, অন্যের আবেগ, অন্যের মনস্তত্ত্বকে কন্ট্রোল করার একটা টেন্ডেন্সি, সেটা কি আমাদের অভিজ্ঞতা বলে এগুলো মেয়েদের মধ্যে হয়তো বেশি থাকে। আমি বলছিলাম যে ধরনটা কিন্তু পাল্টে যায়। একটা ছেলে হয়তো যিনি পুরুষ খুন করছেন, ধর্ষণ করছেন, একজন নারী হয়তো সেটা না করে হানি ট্র্যাপ দিচ্ছেন, অথবা উনি হয়তো প্রতারণামূলক একটা কসমেটিক্সের বিজনেস খুলে বসেছেন বা এরকম একটা লাইফস্টাইল তৈরি করছেন। এটা অনেক বেশি আমাদের কাছে সামাজিকভাবে গ্রহণযোগ্য যে আমি একটা ব্যবসায়িকভাবে প্রতারণা করছি, কসমেটিক্সের বিজনেস বা এই ধরনের একটা জামা কাপড়ের বিজনেস খুলে ফেলেছি, নিম্নমানের জিনিস বিক্রি করছি। কিন্তু খুন ধর্ষণ এটা অনেক বেশি আমরা মনে করি যে সিরিয়াস অপরাধ। এইভাবে কিন্তু পার্থক্য হয়ে গেছে। থ্যাংক ইউ। আমাদের সর্বশেষ বিরতির সময় এসেছে, আমরা বিরতির পরে আবার ফিরছি। দর্শক, ফিরে আসলাম সর্বশেষ বিরতির পর। অপসন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে ডক্টর রাহানুল স্যার, আমরা শেষ পর্বে আছি। তো আমরা তো অনেক কিছু আলোচনা করলাম, আসলে কেন এই সাইকোপ্যাথরা হচ্ছেন, এটার কারণটা কি স্যার? একটু আগে আমরা আলোচনা করছিলাম রোগ না ব্যাধি, যেহেতু বলছি ব্যাধি, তার মানে কারণ তো একটা নয়, অনেক। আর একটু আগে ডক্টর হাসান যেটা বলছিলেন যে পুরুষদের মধ্যে বেশি, আমরা যদি একটু খোলা চোখে তাকাই, স্ত্রী চিলড্রেন যারা আছে আর কি, যাদেরকে পথশিশু নাম দেওয়া হয় বা যারা আস্তে আস্তে যে বাচ্চাদেরকে দেখি আমরা, এখানে কিন্তু দেখবো যে আমরা মেয়ে শিশু কিন্তু পরিমাণ অনেক কম। বলতে গেলে অনেক ক্ষেত্রে অবশ্য বলা, তাদেরকে চেনাও যায় না, তারা কিন্তু ছেলেদের ইয়েতে থাকে। এর পিছনে কিন্তু WHO কিছু ম্যানুয়ালের ব্যাখ্যা দিয়েছে যে তুলনামূলকভাবে মেয়েরা আবেগীয়ভাবে রিলেটিভলি স্টেবল থাকে এবং তারা সাধারণত এমন অপরাধে কমই যুক্ত হয় যেন তাকে বাড়ি থেকে বাইরের রাস্তায় চলে আসতে হয়। তারা অনেকটা মানিয়ে নেওয়ার দক্ষতা থাকে, তুলনামূলকভাবে ছেলেদের কিন্তু একটু কম থাকে। তার মানে এখানে কিন্তু একটা জেনেটিক ভালনারেবিলিটি আমরা পাচ্ছি, একটা জেন্ডার ভালনারেবিলিটি কিন্তু আমরা পাচ্ছি। তার মানে যিনি জেনেটিক্যালি বংশ থেকে নিয়ে এসছেন, আর বংশের কথা বলে একটা ঝামেলা লাগে অবশ্য, অনেকে মনে করে দৃশ্যমান যাদেরকে দেখা যাচ্ছে তারাই বোধহয় বংশ। আমাদের আসলে বংশ বলতে বোঝাচ্ছি হয়তো 10 পুরুষ আগে তার মতো কোনো একজন ব্যক্তি ছিলেন যার এই বৈশিষ্ট্যগুলো ছিল, যা এই জেনারেশনে তার মধ্যে প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি আরেকটি ফ্যাক্টর আছে, সেটি হচ্ছে সমাজ, উনি কোন জায়গায় পড়াশোনা করছেন। তবে এটাই যে সবসময় নিশ্চয়তা দেয় তাও কিন্তু নয়, অনেক ক্ষেত্রে কিন্তু নির্যাতনের একটা আউটকাম হিসেবে কিন্তু আসে। মানে যিনি নির্যাতনের ভিকটিম হচ্ছেন, যিনি ধরা যাক শৈশব থেকে সেক্সুয়ালি অ্যাবিউজ হচ্ছেন, ফ্যামিলিটা ছিল খুবই ডিসঅর্গানাইজড, যে প্রতিবেশী যাদের মধ্যে বড় হয়েছেন, ধরা যাক আমরা কিন্তু মুভিতে কিন্তু জাস্টিফিকেশন দেখি যে বস্তি থেকে উনি অপরাধ প্রবণ হয়ে উঠলেন, এটা তো বাতাস থেকে আসেনি, কারণ পরিবেশটা হচ্ছে এমন যেখানে পাশের বাসায় বিক্রি হচ্ছে গাঁজা, অমুকের জায়গায় বিক্রি হচ্ছে অমুক, রাত দিন মারামারি কাটাকাটি, পৃথিবীর যাদেরকে সমস্ত রকম অনৈতিক বিষয়গুলো দেখছেন। পরিবেশ এখানে বড় ধরনের ভূমিকা রাখে। আর অন্যভাবে যদি আর বলা যায়, অনেক ক্ষেত্রে কিন্তু দুঃখজনক হলে সত্যি রাষ্ট্র একটু হলেও ভূমিকা রাখে। রাষ্ট্র ভূমিকা রাখে, এর পেছনে যদি আমরা তাকাতে চাই, যে নার্চারিং বলবো না বা তৈরি করা বলবো না, যে সাইকিয়াট্রি যে ক্রাইটেরিয়াগুলো, এটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু তৈরি করা হয়েছিল রিক্রুটমেন্টের জন্য। কারণ পৃথিবী জুড়ে যত যুদ্ধ চলেছে, যত রকম অপরাধ সংগঠিত হয়েছে, এই অপরাধগুলো করলেন কারা? মানে মুখের অর্ডার দেওয়া মাত্র আরেকজনকে উনি ঠান্ডা মাথায় খুন করে ফেললেন, এরকম মানুষগুলোকে কিন্তু রাষ্ট্রের দরকার পড়ে অনেক ক্ষেত্রে। মানে মোটা দাগে বলতে চাই, এখানে একটা জেনেটিক ভূমিকা আছে, এখানে জেন্ডারগত ভূমিকা আছে, পরিবেশগত ভূমিকা আছে, এবং আমি যেটা বললাম যে রাষ্ট্র বলতে কিন্তু আসলে স্থানিকভাবে শুধু আমি বাংলাদেশকে বোঝাচ্ছি না, আমি মোটা দাগে আমি পৃথিবীর যে বর্তমান সিস্টেম সেটাকে আমি বোঝাচ্ছি। ওকে,
থ্যাংক ইউ স্যার। ডক্টর হাসান, আমরা প্রায় একদম শেষেই চলে এসেছি যে এটার কি চিকিৎসা আছে কিনা, আর চিকিৎসা থাকলে ফলাফল কেমন? সাইকোপ্যাথ আপনার কাছে চিকিৎসা নিতে আসবে কেন? সে তো তার জীবনধারা নিয়ে, তার ব্যক্তিত্বের বৈশিষ্ট্য নিয়ে সন্তুষ্ট। তাহলে তার তারা, পরিবারের সদস্যরা নিয়ে আসতে পারে। হ্যাঁ, তার হয় পরিবারের সদস্যরা নিয়ে আসবে অথবা আইন আদালতের মাধ্যমে সে চিকিৎসার জন্য আসতে পারে। যদি পরিবারের সদস্যরা নিয়ে আসে, তার মানে হচ্ছে তার সাথে মানিয়ে চলতে সমস্যা হচ্ছে, সে হয়তো অত্যাধিক মিথ্যা কথা বলে, সে হয়তো রাগ দেখায় বেশি, অথবা মাদকাসক্ত হয়ে পড়েছে, এরকম কোনো সমস্যা আছে। তাহলে আমরা এই জিনিসগুলো সমাধান করতে চেষ্টা করি। তার ব্যক্তিত্বের বৈশিষ্ট্য পুরোপুরি পরিবর্তন না করা হলেও যদি সম্ভব হয় অন্যের সাথে কি করে মানিয়ে চলতে হয়, কি করে সমাজ জীবনে মানিয়ে চলতে হয়, এই জিনিসগুলো আমরা তাকে শেখানোর চেষ্টা করি। রাগ কমানো, অন্য মানুষকে অবজেক্ট হিসেবে ব্যবহার না করা, তাকে মাদকাসক্তি থেকে দূরে রাখা, এই জিনিসগুলো। আর যদি সাইকোপ্যাথ একেবারে অপরাধী হয়ে পড়ে, তখন তো বিচার ব্যবস্থা সিদ্ধান্ত নেয় যে কি করবে। তবে যখন শাস্তি দেয়া হয়, সাধারণ অপরাধীদের চেয়ে একটু আলাদাভাবে তাদেরকে রাখা হয়, যেহেতু তারা একটু ভয়ঙ্কর হয়, তাদেরকে হয়তো একটু আলাদাভাবে রেখে একই সাথে শাস্তি এবং চিকিৎসা এই দুটো চালানো হয়। ওষুধের ভূমিকা আছে খুবই অল্প। অনেক সময় সাইকোপ্যাথদের মধ্যে স্বাভাবিক মানুষের মতোই তাদের হয়তো মন খারাপ হয়, তারাও অনেক সময় রাগ বেশি দেখায়, আমরা হয়তো ওষুধ দিয়ে এগুলা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি, এই জিনিসগুলো আর কি। ওকে, তার মানে আমরা এই যে চিকিৎসাটা করছি এটা তাকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলবে না, তাকে কিছুটা অ্যাডাপ্ট করতে সাহায্য করবে। কিছুটা অ্যাডাপ্ট করতে সাহায্য করে। এবং ভয়ঙ্কর যারা অপরাধী তাদেরকে দেখা গেছে, তাদেরকে যখন সাইকোথেরাপি বা এই ধরনের যারা জেলের মধ্যে আছে চিকিৎসার মধ্যে দিয়ে যাওয়া হয়, তারা আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে, কিংবা অনেক সময় চিকিৎসা আসলে কার্যকর হয় না। এই কারণে যারা জেলে আছে, যারা সাইকোপ্যাথ, তাদেরকে এখন খুব বেশি আর চিকিৎসায় কিন্তু আগ্রহ দেখানো হয় না, তাদেরকে জাস্ট আলাদা করে রেখে দেওয়া হয়। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমি বলবো যে একটা সেন্সেশনালাইজ টপিক নিয়ে আলোচনা করার জন্য। আমাদের হয়তো আরও অনেক কথা বলার ছিল, কিন্তু একটি পর্বে সব কিছু শেষ করা যাচ্ছে না। তারপরেও আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ সবাইকে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। আমরা এই ধরনের টপিকগুলোকে আমাদের আলোচনা রাখতে চাচ্ছি যাতে মানুষ এগুলো সম্পর্কে সচেতন হয়। আমরা মানুষকে শুধুমাত্র তার বাহ্যিক চাকচিক্য দেখে ভুলে না গিয়ে আমরা তার আচরণ, তার ব্যক্তিত্বকে সঠিকভাবে যাতে আমরা চিহ্নিত করতে পারি, এবং সমাজের মধ্যে যাতে এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়ে এই ট্যাবুগুলো যাতে ভেঙে যায়। আশা করব আমাদের আলোচনার খোরাক আপনাদেরকে অনেক দিন যোগাবে। পরবর্তী পর্বে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম।